রাজনীতি এক জিনিস আর ডেমোক্রেসি আরেক জিনিস। আপনি রাজনীতি স্বৈরতান্ত্রিক কাঠামোতেও চলতে পারে, রাজনীতি ফ্যাসিবাদের কাঠামোতেও চলতে পারে, রাজনীতি ডেমোক্রেসির ওয়েতেও চলতে পারে। তো আমি যদি ডেমোক্রেসিকে যদি আমি রিয়েলি বিশ্বাস করি, আমি ডেমোক্রেসিতে বিশ্বাস করি ভাই। আমি কারো মুখ বন্ধ করে আমি রাজনীতির পক্ষে নাই। প্রথম কথা হচ্ছে তিনি যেহেতু বলছেন যে রাজনীতি বন্ধ করে গণতন্ত্রকে আটকে দিয়ে পথ বন্ধ করে যাবে না, এই ইঙ্গিতটা এই জায়গাটা থাকুন। তো এই জায়গাটা তো পজিটিভ যে উনি বলছেন যে কারো মুখ বন্ধ করে কারো রাজনীতি বন্ধ করার পক্ষে নাই তিনি। তো আমিও আপনাকে বলছি কারো রাজনীতি কারো ডেমোক্রেটিক অধিকার। আমি 39 বাক ব্যক্তির সংবাদপত্রের স্বাধীনতা, 37 চলাফেরা সংগঠনের স্বাধীনতা। তো এই যে 37, 38, 39 সংবিধানের 37, 38, 39 এটা কোনোভাবেই আমি খেলাপের পক্ষে নই। তো আওয়ামী লীগের ক্ষেত্রেও আমি আওয়ামী লীগ প্রশ্নে আমার একটা বক্তব্য আছে, সেটা হচ্ছে আওয়ামী লীগ দল হিসাবে আওয়ামী লীগ দল, সরকার এবং রাষ্ট্র তিনটাকে আপনি আলাদা করবেন। বিএনপি এক জিনিস, সরকার আরেক জিনিস, তারেক রহমানের সরকার আরেক জিনিস, এবং রাষ্ট্র আরেক জিনিস। তো এইখানে যে খুন খারাপির প্রশ্নে শেখ হাসিনা যে কাজটা করেছেন, এই খুন খারাপিটা আওয়ামী লীগের রাজনৈতিক সিদ্ধান্ত কিনা এটা দেখতে হবে। এটা আদালতে যেহেতু বিচার আছে এখন, আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসাবে সে সিদ্ধান্ত নিয়ে তার গভর্নমেন্টকে বলেছে কিনা যে তুমি খুন খারাপি করে আন্দোলন দমন করো। এইটা যদি আওয়ামী লীগ দেখানো যায় যে আওয়ামী লীগ এটা রাজনৈতিকভাবে তাদের দলীয় সরকারের উপর নির্দেশনা দিয়েছে, তাহলে আওয়ামী লীগের দায় হবে। আর যদি আওয়ামী লীগের এইরকম কোনো দায়িত্ব দেখা না যায়, তাইলে আওয়ামী লীগ তো দল হিসাবে এটা হবে না, দায়ী হবে না। আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারে যারা ছিলেন এদের দায়। আওয়ামী লীগ কোটি কোটি লোক আওয়ামী লীগ করে, এদের সবার দায় হবে কেন? আর আমি আপনাকে বলি যে আমি প্রচুর লোকজনকে চিনি স্বাধীনতার আগে থেকে। 3 পুরুষের দল এটা আওয়ামী লীগ। তো 3 পুরুষের দল, বিএনপিও 2 পুরুষ চলে। বিএনপির সেকেন্ড জেনারেশনে এরা মন্ত্রী হয়েছেন, ফজলুর রহমান পটলের মেয়ে মন্ত্রী হয়েছেন, তারপর আমাদের শামা ওবায়দুর রহমানের ছেলে, ওবায়দুর রহমান মেয়ে মন্ত্রী হচ্ছেন, মীর নাসিরের ছেলে মন্ত্রী হচ্ছেন, তারপর তরিকুল ইসলামের ছেলে মন্ত্রী হয়েছেন অমিত। তো এটা সেকেন্ড জেনারেশন মন্ত্রিত্ব শুরু হয়েছে। তো এখন আমি মনে করি তারেক রহমান তো নিশ্চয়ই সেকেন্ড জেনারেশন, তো প্রধানমন্ত্রী সেকেন্ড জেনারেশনের। তো সেই ক্ষেত্রে মঈন খানের বাবাও বিএনপির মন্ত্রী ছিলেন, আপনি জানেন কিনা? তো এখন আমার কথাটা হচ্ছে যে আমি কোনোভাবেই বিচার বিভাগের সিদ্ধান্ত ছাড়া নির্বাহী আদেশে কাউকে নির্বাচনী অধিকার হরণের পক্ষে নাই। তো সেই ক্ষেত্রে বিএনপি সরকার এবং দল এই দুইটার মধ্যে সংযোগ করে তারা সিদ্ধান্তটা নেবেন আওয়ামী লীগ সম্বন্ধে কী করা যায়। তবে আওয়ামী লীগ মাঠে আসলেও বিএনপির কোনো সমস্যা হওয়ার তো কথা নাই, কারণ জামাত যে ঘটনাটা এবার করেছে, জামাত আপনি দেখুন যে ডক্টর ইউনূস কি না করেছেন জামাতের জন্য। যে জামাতের রুকন মিয়া আব্দুর রশিদ মিয়া ক্যাবিনেট সেক্রেটারির কথার বাইরে যেতে পারে, কোনো কমিশনার আছে, কোনো ডেপুটি কমিশনার আছে, ক্যাবিনেট সেক্রেটারি কথার বাইরে যেতে পারে। আইজি বাহার 10 বছর আগে রিটায়ারমেন্টে গেছে, ওরে আইনে আইজি বাহারকে আইজি বানাইছেন। তো এই জিনিসগুলো যে করেছেন, একটার পর একটা ঘটনা করেছেন, যে সেইখানে আমি মনে করি যে সেনাবাহিনী যে ভূমিকাটা নিয়েছে নির্বাচনের আগে, মিনিমাম নির্বাচনকে যেন ডিসিরা মিডিয়া কু করতে না পারেন, এইটা আটকিয়েছে শুধুমাত্র সেনাবাহিনী। এবং বিএনপির যে তৃণমূলের যে শক্তি, তৃণমূলের এই শক্তির কারণে ডিসি এবং ইউনোরা মিডিয়া কু করার সাহস পায় নাই। তো এই জন্য আমি আপনাকে বলছি যে বিএনপির কোনো সমস্যা তো হওয়ার কথা না, আওয়ামী লীগ মাঠে থাকলেও সমস্যার কথা না। এবং আমি আপনাকে বলছি যে আমি অন্যান্য রাজনৈতিক দল, যেমন আজকে কমিউনিস্ট পার্টি আমাদের রাজনৈতিকভাবে, সে কমিউনিস্ট পার্টি যদি সঠিক রাজনীতি করে আমার সমস্যা কী?
যদি বাংলাদেশের মানুষ কমিউনিস্ট পার্টিকে চায়, কমিউনিস্ট পার্টি পাওয়ারে আসবে, অসুবিধা কী? বাট আমার এই ক্ষেত্রে প্রশ্ন আছে, 90-এর যে জিনিসটা অনেকেই বলেন যে 90-এর 3 জোটের রূপরেখাটা আপনি পরে দেখবেন বিরতির সময়, সেটা হচ্ছে যে প্রথম কথাটাই ছিল আমরা সাম্প্রদায়িকতা, প্রথম 3টা ধাপের মধ্যে প্রথম ধাপটা হচ্ছে এরশাদ কীভাবে রিজাইন করবেন এবং তত্ত্বাবধায়ক সরকারটা কিভাবে চলবে একটা। দ্বিতীয় ধাপটা হচ্ছে আমরা কোনোভাবেই সাম্প্রদায়িকতাকে আশ্রয় প্রশ্রয় দিব না, প্রয়োজনে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই করব। আর 3 নম্বর যে বক্তব্যটা, 3 নম্বর পয়েন্টটা কনক্লুশনে, সেইটা হচ্ছে যে আমরা এই 3 জোটের অন্তর্ভুক্ত রাজনৈতিক দলগুলির মধ্যে যদি কোনো সমস্যা উপনীত হয় তাহলে আমরা আলাপ আলোচনার মাধ্যমে এটা নিষ্পত্তি করব, কোনো কাদা চোরাচুরি করব না। এই হলো 3টা বক্তব্য। তো এই 3টা বক্তব্যতে যাই আমরা ফেরত যাই, তো অসুবিধা নাই। 90 আবার ফেরত যাই, আবার রিক্লেম করি 90-কে যে আমরা সাম্প্রদায়িকতায় কোনোভাবে আশ্রয় প্রশ্রয় দিব না, যাই, অসুবিধা কী? এইখানে অনেকেরই হয়েছে, স্খলন হয়েছে, এই আওয়ামী লীগ হয়েছে, বিএনপি হয়েছে, বা সবারই হয়েছে। এই বিএনপির বিরুদ্ধে জামাতকে নিয়ে আওয়ামী লীগ আন্দোলন করছে 96-এ, এরপরে বিএনপির সাথে আবার জামাত সুযোগ বুঝে বিএনপির সাথে চলে আসছে 2001-এ। তো এইসব মিলিয়ে আমি আপনাকে বলছি যে আমার যে ভালো জিনিসগুলি আছে রাজনীতিতে, আমরা ওই জিনিসগুলিকে রিক্লেইম করতে চাই, আমরা ওইগুলিকে পুনর্ব্যক্ত করতে চাই যে জায়গাগুলি কোথায় আছে। তো এই জন্য আমি আপনাকে বলছি যে সবচেয়ে যে ডক্টর ইউনূস আমাদের রাজনীতির যে ক্ষতিটা করে দিয়ে গেছেন, সেইটা হচ্ছে বাংলাদেশে একটা সাম্প্রদায়িক উগ্রতার উত্থান ঘটিয়ে গেছেন। এবং ডক্টর ইউনূস যে 450 থানা 150 ফাঁড়ি যে লুট হলো, এই 150 ফাঁড়ি লুটের অস্ত্রশস্ত্র কোথায়? এইটাকে আমি মনে করি যে ইয়ার মতো একটা কম্বিং অপারেশন, সেনাবাহিনী, বিডিআর, পুলিশ মিলে অস্ত্রগুলি এখনও উদ্ধারের একটা সময় আছে। যদি মাঠে সেনাবাহিনী না থাকতো তাহলে অস্ত্রের ঝনঝনানিটা দেখতেন কী পরিমাণ। এই অস্ত্র 450 থানা এবং 150 ফাঁড়ির অস্ত্রশস্ত্রের ঝনঝনানিটা দেখতেন যদি সেনাবাহিনী মাঠে অ্যাক্টিভ না থাকতো। তাহলে এই অস্ত্র কার কাছে আছে এটা সবাই জানে, এলাকাবাসী, এটা বের করার জন্য উদ্যোগ দরকার।